ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন, আসছে চীনের টিকাও। ইয়াসের জোয়ারে প্লাবিত উপকূল, ঘরবাড়ি বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জীবিকা। অনলাইন বাণিজ্যে ডাক বিভাগকে পিছিয়ে থাকলে চলবে না, বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার 50 বছরে 50তম বাজেট, মূল লক্ষ্য গতিশীল অর্থনীতি। এবং হেফাজত নেতাদের সম্পদের খোঁজে দুদকের চিঠি। দেখছেন এটিএন নিউজ অ্যাট 8-এ। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাশায়েক শশী। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বৃহস্পতিবার মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত 24 মে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন চেয়ে আবেদন করা হয়। 12 বছরের ঊর্ধ্বে সবাই এই টিকা নিতে পারবে। টিকাটি 2 ডোজের। প্রথম ডোজ নেয়ার 3 থেকে 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। টিকাটি -90 থেকে -60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তবে 5 দিন 2 থেকে 8 ডিগ্রি এবং 2 ঘন্টা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকাটির গুণাগুণ ঠিক থাকে। এ নিয়ে দেশে করোনার মোট 4টি টিকা অনুমোদন পেল। চীন থেকে 1.5 কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটি এই অনুমোদন দেয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জুন, জুলাই ও আগস্টের শেষ দিকে 50 লাখ ডোজ করে টিকা আসবে চীন থেকে। চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ বা সিনোফার্ম থেকে বাংলাদেশ করোনা ভাইরাসের 1.5 কোটি টিকা কিনতে যাচ্ছে। বাণিজ্যিক চুক্তির আওতায় প্রথম চালানে সিনোফার্মের 50 লাখ টিকা আগামী মাসেই বাংলাদেশে আসার কথা রয়েছে। সবাই স্বাস্থ্য দেখেই আমরা এই বাজেটটি গ্রহণ করতেছি। বাজেটটি এক কথাই বলছি, আমাদের যত পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী এবং তাদেরকে আমাদের সাথে রেখে আমরা এগিয়ে যেতে চাই। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 5টি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে। এবারে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে করোনা নিউজ আপডেট। কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 12,480। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 497টি পরীক্ষাগারে 15,915 জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে 1,292 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একদিনে শনাক্তের হার 8.12%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 7,94,985। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,291 জন। এ নিয়ে মোট সুস্থ 7,35,157 জন। কোভিডের দ্বিতীয় ডোজের টিকা পাবেন কিনা সেই শঙ্কা নিয়ে কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের ভিড় বেড়েছে। দ্বিতীয় ডোজের টিকা দেবার তারিখের আগেও অনেকে আসেন টিকা নিতে। কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রগুলোতে যে টিকা সরবরাহ করা হচ্ছে সেই অনুযায়ী টিকা দেওয়া সম্ভব হচ্ছে। বৃহস্পতিবার সকাল হতে না হতেই জাতীয় নাক কান গলা হাসপাতালে মানুষের এই দীর্ঘ লাইন। তবে তার চিকিৎসা নিতে নয়, কোভিড দ্বিতীয় ডোজের টিকা নিতেই এই অপেক্ষা। ফজর নামাজের পরে এসে আমরা সিরিয়াল মেনটেন করছি। 25 তারিখে আসছিলাম, কিন্তু 25 তারিখে আমি দিতে পারি নাই।
25 তারিখে লাইন বেড়ে 600-700 হয়েছে, কিন্তু তখন বললো যে আমাদের টিকা শেষ। দেন কি করা যাবে? 26 তারিখে বন্ধ। আমার ডেট ছিল 25 তারিখে আসছি। আমার হাজবেন্ডের ডেট ছিল 24 তারিখও 24 তারিখেও আসছে, দিতে পারে নাই কারণ টিকা শেষ হয়ে গেছে। প্রথম ডোজের টিকা নিতে যেখানে মানুষকে নানাভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা ছিল, এখন সেখানে তাদের দ্বিতীয় ডোজের টিকার চাহিদা পূরণে হিমশিম অবস্থা। সরকারের সাথে চুক্তিকৃত টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট সরবরাহ না করায় সবার দ্বিতীয় ডোজের টিকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে এখন গবেষণা চলছে টিকার মিশ্র ডোজ ব্যবহার নিয়ে। সেক্ষেত্রে টিকা প্রাপ্তিতে কোনো সমস্যা থাকবে না, আর মানুষের এই উদ্বেগও কমে আসবে। প্রত্যেকদিন আমাদের যেই ভ্যাকসিনটা আসে সেই হারের অনুপাতে অনেক মানুষ চলে আসতেছে। আমাদের বরাদ্দকে যতটুকু ভ্যাকসিন আছে অতটুকুর বাইরে তো আর আমরা ভ্যাকসিন দিতে পারবো না। ফুরিয়ে যাবার আগে যারা এই টিকা নিতে পারছেন তাদের চোখে মুখে যেন স্বস্তি। আমি আজকে আসছি, আজকেই দিতে পারছি। আমারও শঙ্কা ছিল যে আমি পাবো না, কিন্তু পেয়ে গেছি। মজুদ থাকা টিকা শেষ হলে প্রথম ডোজ নেওয়া বাকিদের পরিণতি কি হবে সে বিষয়ে কোনো তথ্য নেই কেন্দ্রগুলোতে। এখন প্রতিদিন যে টিকা সরবরাহ হয় সেগুলোই তারা দিতে পারেন। কিন্তু আমাদের কাছে যতটুকু টিকা দেয়া হয় ততটুকুই আমরা প্রতিদিন দিয়ে দিচ্ছি, এবং এর বাইরে কোনো টিকা আমাদের কাছে নাই। মানুষ মনে করছে যে হয়তো টিকা পাবে না, এই শঙ্কা থেকে অনেকেই হয়তো লাইনটা ঠিকমতো রাখা যাচ্ছে না। এই কারণে আমরা প্রথম যারা আসতেছে প্রথম 500 জনকে আমরা এটা শুরু করেছি গত পরশু দিন থেকে। জাস্ট প্রথম 500 জনকে আমরা টোকেন দিয়ে দিচ্ছি, তারপরে যাতে অন্যরা যাতে সারাদিন বসে থেকে তো লাভ নেই। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এবারে ইয়াস প্রসঙ্গ। দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে গেল শিশু। ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশে আঘাত না হানলেও এর প্রভাবে জোয়ারের পানির উচ্চতা বেড়ে উপকূলীয় অঞ্চল ডুবে যায়। ভেঙে গেছে অনেক এলাকার বেড়ি বাঁধ, বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে চিংড়ির ক্ষেত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। ঘূর্ণিঝড় ইয়াসের পূর্বাভাসের পর থেকেই উপকূলীয় এলাকার লোকজনদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়, তবে অনেকেই নিজ বাড়িতে থেকে যান। ইয়াস এবং পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভেসে গেছে শিশু লিমা। অনেক খোঁজাখুঁজির পরও নিখোঁজ শিশুটির সন্ধান মেলেনি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সমুদ্রের জোয়ারে এখনো পানিবন্দী কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া, নাজিরার টেক ও সমিতি পাড়ার মানুষ। মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ ও পেকুয়ায় বেশ কিছু এলাকায় পানি পুরোপুরি নেমে যায়নি। এসব এলাকায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি। ভেঙে গেছে মহেশখালীর মাতার বাড়ির প্রায় 3 কিলোমিটার সাগর রক্ষা বাঁধ। ভাঙনের কবলে পড়েছে সেন্ট মার্টিন দ্বীপের জেটিঘাটের বেশ কিছু অংশ। তবে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন অনেকেই। বুধবার দুপুর থেকে অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়ায় 20টি গ্রাম প্লাবিত হয়। উপকূলীয় এ অঞ্চলের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ে। নিঝুম দ্বীপে বনের মধ্যে পানি ঢুকে পড়ায় অনেক হরিণ লোকালয়ের উঁচু স্থানে আশ্রয় নেয়। মংলায় 510টি কাঁচা বাড়ি, 685টি চিংড়ি ঘের, রাস্তা, বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসে ভেসে গেছে ঘেরের চিংড়ি। বরগুনার নিম্নাঞ্চলের মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে আছে। সাতক্ষীরার উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের রেশ কাটেনি। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দমকা হাওয়া বইছে। ইয়াসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য শিল্প। পানির তোড়ে 44টি পয়েন্টে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাতে শ্যামনগর উপজেলার 28টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2,500 মানুষ আশ্রয় নেয়। অধিকাংশ আশ্রয় কেন্দ্রে রাতে খাদ্য পৌঁছায়নি। খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেখছেন নিউজ এট 8। দেশে অনলাইন কেনাকাটা জনপ্রিয় হচ্ছে। এক্ষেত্রে ডাক বিভাগকে পিছিয়ে থাকলে চলবে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাক সেবা বাড়ানোরও নির্দেশ দেন তিনি। ডাকভবন ও ঢাকা চাঁপাইনবাবগঞ্জ রুটে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন উদ্বোধন এবং কামারখালী মাগুরা রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আজ একথা বলেন তিনি। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো ডাক বাক্সের আদলে নির্মিত
ডাক অধিদপ্তরের সদর দপ্তর ডাক ভবনের। রাজধানীর আগারগাঁওয়ে প্রায় 92 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এই ভবনটি। 14 তলায় ভবনে রয়েছে 2টি বেসমেন্ট। থাকছে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে কেয়ার সেন্টার, মেডিকেল সুবিধা, অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাই সহ তথ্য প্রযুক্তির অন্যান্য সুবিধা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নতুন এই ভবনটির প্রশংসা করে বললেন, ডাকবাক্সের কথা তো এখন মানুষ প্রায় ভুলেই যাচ্ছে। এই ভবনটি দেখলে মনে হবে যে না, একটা বাক্স অন্তত আছে। আসলে লেটার বক্স সবাই ভুলে যাচ্ছে। এখন তো সবাই ওই হয় SMS করে, না ইমেল করে, বা মেসেজ পাঠায়। তো কাজে চিঠি লেখা তো এখন অনেকটা নাই। তো এটা যাতে ভুলে না যায়, তো সেটা এই বিল্ডিংটা দেখলে সেটা মনে হবে না এটা লেটার বক্স আছে, এটাই থাকবে। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ডাক বিভাগকে এগিয়ে আসার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শুধু চিঠিপত্র নয়, খাদ্যদ্রব্যের মতো পচনশীল পণ্য পরিবহনে কুলিং ব্যবস্থা সহ ওয়্যার হাউস নির্মাণের তাগিদ দেন তিনি। যেহেতু অনলাইন ক্রয় বিক্রয় জনপ্রিয়তা লাভ করছে, কাজে ডাকঘর পিছিয়ে থাকলে চলবে না। ডাক বিভাগকে এ ব্যাপারে আরও দ্রুত ব্যবস্থা নিতে হবে, নইলে এটা একটা বড় ব্যবসা ডাক বিভাগের জন্য হবে। পরে অন্য একটি অনুষ্ঠানে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন শেখ হাসিনা। দেশের প্রতিটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার সরকারি ঘোষণার আলোকে মাগুরাকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। মাগুরা কখনো রেল লাইন ছিল না, কিন্তু তাদের পাশ দিয়ে রেল লাইন চলে গেছে। সেই জন্য বহুদিন থেকে মাগুরাবাসীর একটা আকাঙ্ক্ষা ছিল যে এই রেল লাইনটা সামান্য কয়েক মাইল একটু করে মাগুরা একটা স্টেশন করে দিলে সেই মাগুরার সাথে একটা মধুখালী কামারখালী হয়ে একটা যোগাযোগ, যেটা পদ্মা সেতু হওয়ার পর এর সুফলটা মাগুরাবাসীও পাবে। তবে সেখানে আরেকটু জায়গা বোধহয় একটু বাকি থেকে যায়, আমাদের মেহেরপুর পর্যন্ত। আমি মনে করবো যে রেলওয়েকে এটা একটু দেখতে হবে। এ সময় সুলভ মূল্যে আম পরিবহনে ঢাকা চাঁপাইনবাবগঞ্জ রুটে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন তিনি। প্রতিদিন 2টি ম্যাঙ্গো স্পেশাল ট্রেন এই রুটে যাতায়াত করবে। ডাক বিভাগের যে সেবাটা রেলের মাধ্যমে সমগ্র বাংলাদেশে যাতে পৌঁছায়, তার ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। এতে আমাদের কৃষকরা যার উৎপাদিত পণ্য বা শিল্পের উৎপাদিত পণ্য সেগুলি বাজারজাত করা বা রপ্তানি করা সর্বক্ষেত্রেই অনেক বেশি সম্প্রসারিত হবে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দণ্ডপ্রাপ্ত 7 জনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার এই আদেশ দেন। আগামী রোববার পর্যন্ত জামিন স্থগিত করে আবেদনটি সেদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য রাখা হয়েছে। দণ্ডপ্রাপ্ত 18 জনের জামিন আবেদনের শুনানি নিয়ে গত মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ 7 জনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, গোলাম রসুল, জহুরুল ইসলাম, রাকিব, শাহাবুদ্দিন ও মোহাম্মদ মনিরুল ইসলামকে 4 মাসের জামিন দেওয়া হয় হাইকোর্টের ওই আদেশে। বাকিদের বিষয়ে রোববার আদেশ হওয়ার কথা রয়েছে। ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে যান তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। সড়কপথে ঢাকায় ফেরার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা হয়। এখানে 4টি মামলায় বেল দেয় হাইকোর্ট। সেই 4টি মামলার বেলের এগেন্স্টে আমরা সুপ্রিম কোর্টে আপিল ফাইল করলে টোটাল হচ্ছে 7 জন আসামি। তাদের আজকে স্টে করেছেন সেই হাইকোর্টের জামিন আদেশটা, এবং রোববার এটা শুনানির জন্য আসবে। তো যেহেতু স্টে থাকার কারণে এখন তাদের এই জামিন আদেশটা কার্যকর হবে না, রোববার পর্যন্ত ফুল কোর্টে শুনানি না হবে। এবারে বাজেট প্রসঙ্গ। একসময় দেশের মাথাপিছু ঋণই ছিল $700, আর এখন মাথাপিছু আয় তার 3 গুণেরও বেশি। 50 বছরে এরকম নানা সূচকে এগিয়ে যাওয়ার সময়েই করোনার আঘাতে লণ্ডভণ্ড অর্থনীতির হিসাব নিকাশ।
এমন বাস্তবতায় স্বাধীনতার 50 বছরে দেশের 50তম বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী। আগামী 3 জুন সংসদে পেশ হতে যাওয়া সেই বাজেট এবার কেমন? গোলাম কাদির রিপোর্ট। স্বাধীনতার 50তম বছরে দেশের 50তম বাজেট, একেবারে 50-এ 50। যখন এই বাজেট দেয়া হচ্ছে তখন দেশটি বদলে যাওয়া ভিন্ন এক বাংলাদেশ। 50 বছরে দেশটি সাহায্য নির্ভরতা থেকে বেরিয়ে এসেছে, দাঁড়িয়েছে নিজের পায়ে। মাথাপিছু আয় প্রায় $100 থেকে $2227 উন্নীত, যা ভারতের চেয়েও বেশি। দারিদ্র আর তলাবিহীন ঝুড়ির তকমা তো কেটেছেই, এমনকি 50 বছরে এসে বিশ্ব দরবারে দেশটির পরিচয়ও বদলে গেছে, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল। এমন বাস্তবতায় দেশের 50তম বাজেটটি হতে পারত আরও ভিন্ন রকম, আরও অপ্রতিরোধ্য গতির। কিন্তু না, কারণ সেই গতি হঠাৎ থামিয়ে দিয়েছে করোনার আঘাত। একের পর এক লকডাউন, গতিশীল অর্থনীতিতে হঠাৎ ছন্দপতন। ক্ষুদ্র যারা ব্যবসায়ী ছিলেন তারা যেভাবে অর্থনীতিতে অবদান রাখছিলেন সেখানে যেন বিঘ্নিত না হয়। আমাদের যে সমস্ত খাদ্য, বস্ত্র এবং আনুষঙ্গিক যা আমরা ব্যবহার করি দৈনন্দিন, এটার জন্য কিন্তু একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল বেজ আছে। এছাড়া একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে যারা এক্সপোর্ট করে আমাদের ফরেন কারেন্সি নিয়ে আসতে হচ্ছে। তারা যদি যে কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু ইকোনমি একদম মুখ থুবড়ে পড়বে। আর সেই আলোকে নিতে হচ্ছে আয় ব্যয়ের পরিকল্পনা। বাজেট কাঠামোতেও আসছে পরিবর্তন। 6 লাখ কোটি টাকার বাজেটে লক্ষ্য অর্থনীতির সেই গতিশীলতা ফেরানো। করোনার টিকা কেনা, আরও বেশি ডাক্তার নিয়োগ, গবেষণায় 100 কোটি টাকা বরাদ্দ সহ পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ। রিকভারি ও পুনরুদ্ধার এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি করে সক্ষমতা বৃদ্ধি, যাতে করে তৃতীয় প্রবাহ যদি আসে অথবা কোভিড না যায় অথবা নতুন কোনো কিছু চলে আসে ওটা মোকাবেলা করতে পারে। করোনার কারণে বিশ্ববাজারেও চ্যালেঞ্জের মুখে দেশ। রপ্তানি পণ্যের চাহিদা এবং একই সাথে দাম কমছে। চাকরি হারিয়ে বহু প্রবাসী দেশে ফেরত। পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্ত দেশের ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরাও, যদিও সরকার তাদের এবার প্রণোদনা দিয়েছে। গত বছর যে প্রণোদনা খাতে ঘোষণা ছিল এগুলো এখনো কিন্তু চলছে, এগুলোকে আরো ত্বরান্বিত করতে হবে। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ, যারা দিন আনে দিন খায়। বিপর্যস্ত দেশের প্রায় 3 কোটি এরকম গরিব মানুষ। ভালো থাকা খাওয়ার পর্যায়ে নেই বেশিরভাগই। কাজ হারিয়েছে বহু মানুষ, কমেছে তাদের আয়ও। তাই বাজেটে গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা, থাকছে 1 লাখ কোটি টাকারও বেশি বরাদ্দ। এই বছর আমরা সবাইকে নেব, সেই ঘোষণা এখনো আমরা নিচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমাদের কাজ চলছে। প্রচন্ড চাপ আছে পরিমাণ বাড়াবার জন্য নানা মহল থেকে। তবে প্রশ্ন হচ্ছে, বাজেটে নেয়া এসব নানা পদক্ষেপের মাধ্যমে অর্থনীতি কতটা পুনরুদ্ধার করতে পারবেন অর্থমন্ত্রী? মাননীয় স্পিকার, সার্বিক বিবেচনায় এই বছর। গোলাম কাদির প্রভু, এটিএন নিউজ, ঢাকা। হেফাজতে ইসলামের শীর্ষ অর্ধশত নেতার সম্পদের তথ্য চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তথ্য এলেই শুরু হবে পরবর্তী কার্যক্রম, জানিয়েছেন কমিশন সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতি দমন কমিশন দুদকে সম্প্রতি অভিযোগ আসে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের অবৈধ সম্পদের বিষয়। অভিযোগে বলা হয়, সংগঠনের তহবিল, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা এবং ধর্মীয় কাজের জন্য আসা বিদেশি সহায়তা আত্মসাৎ করেছেন তারা। ঘটনা অনুসন্ধানে কমিটি করে দুদক। সেই কমিটি এবার জুনায়েদ বাবুনগরী সহ হেফাজতের অর্ধশত নেতার সম্পদের তথ্য চেয়ে সরকারের 4টি দপ্তরে চিঠি দিয়েছে। আমরা যেসব জায়গায় প্রয়োজন সেই সব জায়গায় তথ্য চেয়েছি। তথ্যগুলো পাওয়ার পরে আপনার ওই প্রশ্নগুলো আসবে, প্রাথমিকভাবে তথ্যগুলো পাওয়ার পর। সম্পদের তথ্য চাওয়া হেফাজত নেতাদের মধ্যে রয়েছেন সংগঠনের আহ্বায়ক কমিটির প্রধান জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আব্দুল কাদের ও মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, মামুনুল হক, নাসির উদ্দিন মনির, জালাল উদ্দিন, অর্থ সম্পাদক মনির হোসেন কাশিমি সহ আরো অনেকে। বাংলাদেশ ব্যাংক আছে, তারপরে বিভিন্ন জায়গার ভূমি অফিস আছে, এইসব জায়গায় যেখানে রিসোর্স থাকে যারা হেফাজত করে তাদেরকে।
পরবর্তী স্টেপ কি হবে? এর পরবর্তী স্টেপ আসলে ওটা পর্যালোচনা করে যেটা এ বিষয়ে অনুসন্ধানে গত 17 মে দুদক পরিচালক আক্তার হোসেনকে প্রধান করে কমিটি করা হয়। অন্য সদস্যরা হলেন উপপরিচালক জাহাঙ্গীর আলম ও নুরুল হুদা, সহকারী পরিচালক মামুনুর রশিদ ও সাইদুজ্জামান এবং উপসহকারী পরিচালক শাহিদুর রহমান। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাজিদ ইসলাম বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। সচিব বা মন্ত্রীর পিএস পরিচয় প্রতারণা, সোহেল গ্রেপ্তার। এবং হালদায় ডিম ছাড়ল মা মাছ। ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন, আসছে চীনের টিকাও। ইয়াসের জোয়ারে প্লাবিত উপকূল, ঘরবাড়ি বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জীবিকা। অনলাইন বাণিজ্যে ডাক বিভাগকে পিছিয়ে থাকলে চলবে না, বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার 50 বছরে 50তম বাজেট, মূল লক্ষ্য গতিশীল অর্থনীতি। এবং হেফাজত নেতাদের সম্পদের খোঁজে দুদকের চিঠি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি News@8-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সংবাদ শিরোনাম দেখে নিচ্ছিলাম আরও একবার। মন্ত্রণালয়ের সচিব অথবা মন্ত্রীর পিএস তিনি, দাপুটে চলাফেরা, এসব পরিচয়ের আড়লে আসলে বড় মাপের প্রতারক তিনি। টার্গেট সরকারি কর্মকর্তারা। প্রতারণার মাধ্যমে প্রতি মাসে তার আয় লক্ষাধিক টাকা। সেই প্রতারণার খবর জানাচ্ছেন সাব্বির আহমেদ। সোহেল ইসলাম রানা, যার কাজই প্রতারণা। বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তাদের কখনো সচিব আবার কখনো মন্ত্রীর পিএস পরিচয়ে ফোন দিয়ে নানা অজুহাতে টাকা চাইতেন তিনি। বড় কর্মকর্তার ফোন পেয়ে অনেকেই নগদ অ্যাপস ব্যবহার করে তার মোবাইল নম্বরে টাকা পাঠাতেন। এবার সেই সোহেল গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছেন তার সহযোগী সহ। সাবেক ও বর্তমান সময়ের প্রভাবশালী সব মন্ত্রী এমপিদের সঙ্গে সোহেলের শত শত ছবি। এসব ছবিকে পুঁজি করে দাপুটে চলাফেরা করতেন এই প্রতারক, বরং প্রতিনিয়ত প্রতারণা করে গেছেন। সোহেলের নির্দিষ্ট কোনো আয়ের উৎস না থাকলেও প্রতি রাতেই 15 থেকে 20 হাজার টাকার মদ পান করেন বলে তথ্য পেয়েছে গোয়েন্দারা। বিয়েও একাধিক, এ যেন আরেক সাহেব। সবশেষ গেল 12 মে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল পরিচয়ে জামালপুরের কৃষি অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানাকে ফোন করেন সোহেল। বলেন, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের শালিকার বিয়ে হয়েছে জামালপুরের ইসলামপুরে। এই মুহূর্তে মন্ত্রীর শালিকার 25,000 টাকা প্রয়োজন। মন্ত্রীর শালিকার জন্য চাইবেন না, একটা একেবারেই শতভাগ সত্যি একটা কথা। ওটা সন্দেহ হওয়ার মাত্রই আমি ফোনটা রেখে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি যে পরবর্তীতে আমি কি করব। তখন বলেছেন যে কল্লোল স্যারের সাথে কথা বলো। তো দেন আমি তন্ময় স্যারের হেল্প নিয়ে কল্লোল স্যারের সাথে কথা বলি। একইভাবে শেরপুর ও ময়মনসিংহের 2 কর্মকর্তার কাছে ফোন করে টাকা চান প্রতারক সোহেল। আর এসব কর্মকর্তাদের ফোন নাম্বার তিনি সংগ্রহ করেন সরকারি দপ্তরের বিভিন্ন ওয়েবসাইট থেকে। তার মুঠোফোনে এসব কর্মকর্তাদের ছবি ও ফোন নাম্বার পাওয়া গেছে। সে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারণার মধ্যে। আমাদের যে মামলায় সেখানে সে অ্যামাউন্ট যদিও আমরা জেনেছি যে কয়েকজনের নিকটে 25,000 30,000 এরকম করে টাকার দাবি করেছে। যখন মন্ত্রীবর্গ বা আমাদের এমপি মহোদয়ের সাথে ছবিতে সেই ছবিটা দিয়ে তার নিজস্ব একটা প্রোফাইল সৃষ্টি করে সে নিজেকে সমাজের একজন ভিআইপি ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এই প্রতিষ্ঠিত করেই কিন্তু প্রতারণা করে। সোহেলকে গ্রেপ্তারের আগেই তার বিরুদ্ধে প্রতারণার 4টি, মাদকের 3টি, নারী নির্যাতন ও বিশেষ ক্ষমতা আইনে মোট 11টি মামলা রয়েছে।
সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। দ্রুত দাবি নিষ্পত্তি শেষে মৃত ব্যক্তিদের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন বীমা প্রতিষ্ঠানগুলোর। এটিএন নিউজ ও এটিএন বাংলার দুই প্রয়াত কর্মীর পরিবারকে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের দেয়া এক চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। এটিএন নিউজের আর্কাইভ এক্সিকিউটিভ ফিরোজ আলমের জন্ম ১৯৭৫ সালে জামালপুর সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। ২০১০ সালে এটিএন নিউজের জন্মলগ্নে গবেষণা ও যোগাযোগ বিভাগে আর্কাইভ এক্সিকিউটিভ পদে যোগ দেন মোহাম্মদ ফিরোজ আলম। গেল ৩১ মার্চ অসুস্থতাজনিত কারণে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান তিনি। বৃহস্পতিবার গ্রুপ বিমার চুক্তি অনুযায়ী তার পরিবারের হাতে বিমা দাবির চেক তুলে দেয় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। দাবি অনেকেই দেয়, কিন্তু পর্যাপ্ত লভ্যাংশ দিতে পারে না। আমাদের ইনভেস্টমেন্ট ইল একেবারে বলতে গেলে সর্বোচ্চ পর্যায়ে। আমরা চাই যে গণমাধ্যম সহ বাংলাদেশের যে কোনো ব্যক্তি এই কোম্পানিতে যারা পলিসি করবে তাদের কল্যাণে দ্রুত দাবি নিষ্পত্তি করা। এ সময় এটিএন বাংলার ড্রাইভার আজহারুল ইসলামের সন্তানের হাতেও প্রতিষ্ঠানটি তুলে দেয় অর্থ সহায়তার চেক। তবে দ্রুত দাবি নিষ্পত্তি না করে যেসব বীমা প্রতিষ্ঠান প্রতারণা বা বিলম্ব করে, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোরও দাবি ওঠে ওইসব বীমা প্রতিষ্ঠানগুলোর প্রতি। অনেক প্রতিষ্ঠান আছে যে সন্ধানের মতো এত দ্রুত নিষ্পত্তি করেন। আমার আহ্বান তাদের প্রতি যেন তারা মৃত ব্যক্তির পরিবার, অসহায় পরিবারের পাশে দাঁড়ায়, তারা প্রতারণা না করে সহযোগিতায় হাত বাড়াইতে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। ভারতের পুনে শহরে যৌন নির্যাতনের শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণী। নির্যাতনকারীরা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। নির্যাতনকারীদের মধ্যে ঢাকার মগবাজারের বখাটে টিকটকার হৃদয় বাবু রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। যে ব্যক্তি জিএফের টাকা খায় সে মানুষ না, সে ফেরেশতা। কুরুচিপূর্ণ নানা অঙ্গভঙ্গি আর উশৃঙ্খল আচরণের জন্য বাংলাদেশে আগেই প্রশ্নের মুখে পড়েছে টিকটক করাদের কেউ কেউ। এবার টিকটকার হৃদয় বাবু ও তার সহযোগীদের নির্যাতনের শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণী। তবে এই ঘটনা ঘটেছে ভারতের পুনেতে। ৩ থেকে ৪ জন বখাটে তরুণীকে বিবস্ত্র করে নির্যাতন চালায়। পরে সেই নির্যাতনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে বখাটে টিকটকার হৃদয় বাবু। আগে থেকেই এই ধরনের নোংরা কাজের সঙ্গে যুক্ত ছিল এবং টিকটকের নামে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করত। যৌন নির্যাতনের শিকার হওয়া নিম্নবিত্ত পরিবারের মেয়েটি দুবাই যেতে পরিবারের কাছে টাকা চেয়েছিলেন। টাকার অভাবে দুবাই যাওয়ার স্বপ্ন পূরণ না হওয়া মেয়েটি কিভাবে ভারতের পুনে শহরে গেল সে উত্তর নেই পুলিশের কাছে। সে বিষয়টি আমরা তদন্তের পর বলতে পারবো যে যেহেতু তার বাবা মাকে বলেছে যে সে বিদেশে যাওয়ার চেষ্টা করছে এবং টাকা পয়সা জোগাড় করার জন্য চেষ্টা করেছিল, তো এই পরিপ্রেক্ষিতে মেয়েটার অবস্থান পরে শনাক্ত করা হয়েছে। আসলে যখন দেখানো হয়েছে যে এই ভিডিওটি এই মেয়ের কিনা, তার বাবা মাই তাকে শনাক্ত করে যে হ্যাঁ এটা আমার মেয়ের ভিডিও। বখাটে টিকটকার হৃদয় বাবুর সাথে ভিকটিম মেয়েটির আগেই পরিচয় ছিল। ভিডিওতে থাকা অন্যরা কারা সে প্রশ্নের উত্তরও খুঁজছে পুলিশ। এখানে ভিকটিম ছাড়াও আরেকজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের নাম জানি না, এবং ওখানে হৃদয় নামে যে ছেলেটা, আমরা টিকটক বাবু হৃদয় বাবু, সে আছে এবং আরও 2জন ছেলে আছে। আমরা ধারণা করতেছি যে হয়তো এই হৃদয় বাবুর বন্ধু হতে পারে বা তার সঙ্গে পরিচিত থাকতে পারে। ভিকটিম মেয়েটি ও অভিযুক্ত টিকটকার বাবু এখনো ভারতে রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমরা মানব পাচারের মামলা নেব। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে প্রথম দিনেই পরিবহন হলো প্রায় ৬,০০০ কেজি আম। চাঁপাইনবাবগঞ্জ থেকে এই আম ঢাকায় সরবরাহের জন্য তোলা হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আম, লিচু সহ কৃষিপণ্য কম খরচে পরিবহনের জন্য চালু হয়েছে ট্রেনটি।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসানুল্লাহ ভূঁইয়া জানান, ট্রেনের 5টি ওয়াগনে আম সহ মোট 200 টন কৃষি পণ্য পরিবহন করা যাবে। ঢাকার পথে এই ট্রেন আম সহ কৃষিপণ্য তোলার জন্য রাজশাহী সহ আরও 7টি স্টেশনে থামবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি আম 1 টাকা 31 পয়সা এবং রাজশাহী থেকে নেওয়া হবে 1 টাকা 17 পয়সা, যেখানে কুরিয়ার সার্ভিসে কেজি প্রতি আম পাঠাতে খরচ প্রায় 20 টাকা। গত বছর প্রথমবারের মতো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে। সেবার 857 টন আম সহ কাঁচামাল পরিবহন করে রেল কর্তৃপক্ষ আয় করে 9,30,000 টাকা। এবারে মিডল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। ডিম সংগ্রহের পর মাছের রেণু উৎপাদনে এখন ব্যস্ত সময় পার করছে হালদাপাড়ের জেলে ও ডিম সংগ্রাহকরা। বুধবার দিবাগত রাতে হালদা নদীতে পূর্ণাঙ্গ রূপে ডিম ছাড়ে কার্প জাতীয় মা মাছ। নদীতে অপেক্ষমান 383টি নৌকায় প্রতিজন গড়ে 3 থেকে 4 কেজি করে ডিম সংগ্রহ করেছেন। হালদা বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের তুলনায় এবার ডিম পাওয়ার পরিমাণ অনেক কম। হালদায় লবণাক্ততা, ইঞ্জিন চালিত বোটের চলাচল ও নদী দূষণ সহ নানা কারণে ডিমের পরিমাণ কম পাওয়া গেছে। ফলে পর্যাপ্ত ডিম না পাওয়ায় হতাশ মৎস্যজীবীরা। ডিম সংগ্রহের পর সনাতন কূপ পদ্ধতিতে বা সরকারি হ্যাচারিতে ডিম থেকে রেণু উৎপাদন করেন হালদার জেলেরা। পরে রেণু সংগ্রাহকদের কাছে তা বিক্রি করে ভালো মুনাফা পান তারা। অনুকূল পরিবেশ না থাকায় এবার ডিম ছাড়ছিল না মা মাছ। পরে 26 মে 2 দফায় নমুনা ডিম দেওয়ার পর বুধবার পূর্ণাঙ্গ রূপে ডিম ছাড়ে। সাইক্লোনিয়াসের কারণে সাগরের যেই উন্মত্ততা, সাগরের যেই পানির লেভেল বেড়ে গেছে এবং পানির লেভেল বাড়াতে হালদা নদীর মধ্যে জোয়ারের সময় প্রচুর পরিমাণে লবণাক্ত পানি অনুপ্রবেশ ঘটে। বিরূপ পরিবেশ এবং বিরূপ প্রাকৃতিক বাধার কারণে এবার সেই প্রত্যাশিত ডিম সংগ্রহ হয়নি। সময় হলো আরো একবার বাজিদ স্টিল বিরতি নেবার। অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিতর্কিত প্যাট্রিয়ট ল পাশ করল হংকং এবং রিয়াল মাদ্রিদ ছাড়লেন জিদান। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ অ্যাট 8-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেশের বাইরের খবর জানাবো। হংকংয়ে নির্বাচন সংক্রান্ত বিধিবিধানের পরিবর্তন এনে পাশ হল বিতর্কিত প্যাট্রিয়ট আইন। এই আইন পাশের ফলে চীনাপন্থী ব্যক্তিরাই কেবল নির্বাচনে অংশ নিতে পারবেন। সমালোচকরা বলছেন, এর ফলে হংকংয়ের উপর চীনের নিয়ন্ত্রণ আরও বাড়বে। বৃহস্পতিবার প্যাট্রিয়ট আইনটি হংকংয়ের পার্লামেন্টে উত্থাপন করা হলে সংখ্যাগরিষ্ঠ ভোটে তা পাশ হয়। আইনটি সইয়ের জন্য হংকংয়ের প্রধান নির্বাহীর দপ্তরে পাঠানো হয়েছে। এরপরেই এটি আইনে পরিণত হবে। নতুন এই আইনে কোনো ব্যক্তি পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আগেই চীনের প্রতি আনুগত্য খতিয়ে দেখা হবে। এর আগে গত মার্চে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের সময় হংকংয়ের নির্বাচনী পদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা অনুমোদন দেয় বেইজিং। এই আইনটি পার্লামেন্টে উত্থাপনের আগে থেকেই বিক্ষোভ করে আসছিল গণতন্ত্রপন্থীরা। এরই মধ্যে নতুন এই আইন পাশের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। এবারে ক্লেমন স্পোর্টস নিউজ। বৃষ্টির আশঙ্কা নিয়েই শুক্রবার সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। 2 ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করা স্বাগতিকদের ব্যাটিং পারফরমেন্স নিয়ে খুশি নন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। আর লঙ্কান কোচ মনে করেন, টাইগার স্পিনারদের কাছে সিরিজ হারতে হয়েছে তাদের।
দুই দলের লড়াই শুরু দুপুর 1টায়। মুশফিকুর রহিম পিকিং আপ এ ভেরি গুড 100। চারদিকে খারাপ খবরের ভিড়ে কিছুটা সময় আনন্দে মেতে থাকার উপলক্ষ তৈরি করে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শ্রীলঙ্কা বিপক্ষে প্রথমবার সিরিজ জয়, সেটিও এক ম্যাচ বাকি থাকতে। এমন সাফল্যে ক্রিকেটাররা খুশি হলেও আত্মতুষ্টিতে ভুগছেন না। তাদের স্বপ্ন সিংহ বধ করে আইসিসি সুপার লিগে 60 পয়েন্ট অর্জন। 50 পয়েন্ট নিয়ে এখন টেবিলে শীর্ষে আছে টাইগাররা। এটি অক্ষুণ্ণ রাখারও আরেকটি লক্ষ্য। অনুশীলনে তামিম মাহমুদুল্লাহদের এমন সিরিয়াস ভাব সেটাই হয়তো বলে দিচ্ছে। যদিও সিরিজ জয়ের পরও কিছুটা আফসোস মাহমুদুল্লাহর কণ্ঠে। বেস্ট ক্রিকেটটা আমরা এখনো খেলতে পারিনি, তো এটা আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে। তো আই হোপ ইনশাল্লাহ আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা আমরা খেলার চেষ্টা করব। এবং কারণ আমরা পার্সোনালি ফিল করি যে আপনি যেটা বললেন হয়তো বা টপ অর্ডারের কলাপস বা মিডল অর্ডার লেট মিডল অর্ডারের কিছুটা স্লগ ওভারে আমরা ওইভাবে রানও ফার্স্ট ম্যাচে তুলতে পারিনি। তো এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের আরও আরেকটু ভালো পারফর্ম করা উচিত। ফর্ম হারানো লিটন দাসের বিকল্প ভাবছে বাংলাদেশ। স্কোয়াডে যুক্ত হয়েছেন নাইম শেখ। একাদশে পরিবর্তনের সম্ভাবনাও বেশি। তো প্রতিটা ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু আরও একটা অপরচুনিটি 10টা পয়েন্ট পাওয়ার, তো ওয়াই নট ইনশাল্লাহ আমরা যেন এটা আমাদের বেস্ট, যেটা আমি আগে বললাম যে আমরা আমাদের বেস্ট পারফরমেন্সটা এখনও আমরা দিতে পারিনি, তো আমরা ওইটাই দেওয়ার চেষ্টা করবো এবং আমরা ম্যাচটা জিতে 10টা পয়েন্ট নেওয়ার চেষ্টা করবো। ব্যাট হাতে নিজের সেরাটা না দিতে পারলেও বল হাতে ঠিকই সাবলীল মিস্টার 75। আর একটু উইকেট পেলেই মাশরাফিকে টপকে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবকে নিয়ে বলার কিছু নাই, হি নোস হিজ গেম। ও জানে ওর কখন কি করা প্রয়োজন। একটা ছেলে 10-12 বছর ধরে নাম্বার 1 অলরাউন্ডার হয়ে আছে। ইটস নট আ ম্যাটার অফ জোক। অন্যদিকে তরুণদের নিয়ে বাংলাদেশে পা রাখা শ্রীলঙ্কাও বেশ ব্যাকফুটে। হোম অফ ক্রিকেটে দুটি হারে তাদের আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে। বাংলাদেশি স্পিনারদের সামলাতে আমাদের রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে, যা সত্যি আমাকে আশ্চর্য করছে। নেটে আমি যে ব্যাটসম্যানদের দেখি মাঠে তারাই একেবারে অন্যরকম। এসব মন থেকে দূরে সরাতে হবে। তারা ব্যাটসম্যান হিসেবে বেশ দক্ষ, বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে। তবে মাঠে সেটা দেখতে পারছি না। তবে শেষ ম্যাচে সত্যি খুব ভালো পারফরমেন্সের দিকে তাকিয়ে আছি। দ্বীপদেশটি বিপক্ষে সিরিজ জয়ী বাংলাদেশের সামনে আরেকটি ইতিহাসের হাতছানি। শেষ ম্যাচটি জিতলেই ডি সিলভা, জয়সুরিয়া, চামিন্দাভাসদের উত্তরসূরিদের প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার আনন্দে ভাসবে টাইগাররা। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। রিয়াল মাদ্রিদ থেকে দ্বিতীয়বার কোচ হিসেবে পদত্যাগ করেছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই জিদানের রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশেষ করে রিয়াল মাদ্রিদ 11 বছর পর এবার কোনো শিরোপা জিততে ব্যর্থ হওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়। বুধবার ইতালির ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো টুইট করে জিদানের পদত্যাগের খবর দেন। ক্রীড়া বিষয়ক বিভিন্ন পত্রিকাও একই খবর প্রকাশ করে। বৃহস্পতিবার বিকেলে অবশেষে জিদানের পদত্যাগের তথ্য নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। 2016 সালে দায়িত্ব নেওয়ার পর জিদান রিয়াল মাদ্রিদকে টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেন। 2018 সালে একবার পদত্যাগ করলেও কিছুদিনের মধ্যে আবারও ফিরে আসেন সান্তিয়াগো বার্নাব্যুতে। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন আসছে চীনের টিকাও। ইয়াসের জোয়ারে প্লাবিত উপকূল, ঘরবাড়ি বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জীবিকা। অনলাইন বাণিজ্যে ডাক বিভাগকে পিছিয়ে থাকলে চলবে না, বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার 50 বছরে 50তম বাজেট, মূল লক্ষ্য গতিশীল অর্থনীতি। হেফাজত নেতাদের সম্পদের খোঁজে দুদকের চিঠি। সচিব বা মন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, সোহেল গ্রেপ্তার। হালদায় ডিম ছাড়ল মা মাছ। বিতর্কিত প্যাট্রিয়ট ল পাশ করল হংকং। এবং রিয়াল মাদ্রিদ ছাড়লেন জিদান।
এই ছিল নিউজ অ্যাট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।